নানা আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণ। আবু সাইদের কবরে এনসিপির শ্রদ্ধা। গণতন্ত্রের জন্য গণ অভ্যুত্থান বললেন নাহিদ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতন, ধর্ম বর্ণ নির্বিশেষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন দেশ করতে কাজ করছে সরকার। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বললেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই। আসামি পক্ষের সময় আবেদন। ভয়াবহ স্মৃতি নিয়ে যুদ্ধে আটকে পড়া ২৮ বাংলাদেশি ফিরলেন ইরান থেকে। আবেগে আপ্লুত স্বজনরা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। শুরুতেই জুলাই অভ্যুত্থানের খবর। কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্রের নয়া বন্দোবস্তের জন্য গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সকালে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে জুলাই স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। সবাইকে সাথে নিয়ে ১৩ আগস্ট ঢাকায় প্রবেশের ঘোষণাও দেন নাহিদ ইসলাম। ২০২৪ সালের ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এরপর পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেখানেই ছুটে এলেন ছাত্র আন্দোলনের নেতারা। এনসিপির নেতারা শ্রদ্ধা জানান শহীদ আবু সাইদের কবরে। সাথে ছিলেন আবু সাইদের স্বজনরা। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যে নয়া বন্দোবস্তের জন্য এত মানুষের আত্মত্যাগ তা বৃথা যেতে দেবে না এনসিপি। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে, এজন্য সাধারণ মানুষের কাছে যাবেন তারা। পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আবু সাইদের পরিবার। ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস পালনেরও দাবি তাদের। অন্য মানুষকে বিচারে জড়িত করতে চাইতে, যাই অপরাধী তারাই বিচার হোক। আমরা তো দেখি নাই, আমরা তো ৩০-৩৫ কিলো দূরে। যাদেরা ওখানে ছিল, যাদের ওরা সমপাঠী ছিল, তাদেরা তো দেখছে। হাজার মানুষ, হাজার হাজার ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়লো আবু সাইদের নামে স্লোগান দিয়ে। সেই আবু সাইদকে এই ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করে বাতিল করা, তার জন্য এটা একটা চরম অপমানজনক। রংপুরের পথসভার পাশাপাশি গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছেন এনসিপি নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রিফাত রশিদকে সভাপতি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটি আত্মপ্রকাশ করেছে। বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই কমিটি আত্মপ্রকাশ করে। এ সময় নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। এই অভ্যুত্থানকে ক্ষমতার পালাবদলের উপলক্ষ করতে দেওয়া যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কোনো অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা এবং তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে বলেও জানান তিনি। বলেন, দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং সংবিধানের অংশ করতে হবে। নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়নের কথা জানিয়ে আরও বলেন, সংস্কারের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। গণ অভ্যুত্থানে হত্যার বিচার সহ ভোটাধিকার হরণ, গুম, খুনের বিচার দাবি করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল। সোমবার রাত ১২টায় মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জুলাই শহীদদের।
এ সময় বিএনপি নেতারা বলেন, জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি। স্বৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের ফসল গণঅভ্যুত্থান। তারা আরও বলেন, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন নেতারা। মন্তব্য করেন, দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা। রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম শাহাদাত বরণ করার পর থেকেই ছাত্র দলের নেতা কর্মীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সর্বাত্মকভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের রাজপথে অকত বৈচিত্র্যে লড়াই করেছে, সংগ্রাম করেছে। যে সমস্ত শহীদ জীবন দিয়েছেন সেই শহীদের স্বপ্ন বাস্তবায়ন করা এখন আমার দায়িত্ব। আমরা বারবার আমাদের স্বপ্নগুলো হেরে যাই, আমাদের স্বপ্নগুলো বারবার পরাজিত হয়। এবার যেন আমাদের স্বপ্নগুলো পরাজিত না হয়। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী সময় আবেদন করায় তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি 7 জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সেদিন আবারও শুনানি অনুষ্ঠিত হবে। বেলা 11টার দিকে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। আদালতের অনুমতি সাপেক্ষে মামলার কার্যক্রম বিটিভি ও সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। মামলার অপর দুই আসামি শেখ হাসিনার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলন দমনে ছাত্র জনতাকে হত্যায় উস্কানি, মারণাস্ত্র ব্যবহার সহ 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে 1 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। হাজির না হয় তাদের আইনজীবী হিসাবে ঢাকার বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলেন 28 বাংলাদেশি। পাকিস্তান ও দুবাই হয়ে সকাল 7:30টার দিকে ঢাকায় পৌঁছান তারা। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তাদের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। বিমানবন্দরে স্বজনদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। রাজধানীর গুলশানের বাসিন্দা সালেক আহমেদ 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে ইরানে যান 6 জুন। বেড়ানোর পাশাপাশি চিকিৎসা নেওয়া ছিল উদ্দেশ্য। 13 জুন ফেরার কথা থাকলেও ইসরায়েলি হামলার কারণে আটকা পড়েন তেহরানে। আটকা পড়া 2 সপ্তাহের বেশি সময় পর মঙ্গলবার সকালে দেশে ফিরলেও সঙ্গী হয়েছে ভয়াবহ যুদ্ধের এক অভিজ্ঞতা। প্রচুর সাউন্ড। এই আমার বাচ্চা, ছোট বাচ্চা, 4 বছর বয়স, ওর সাউন্ড ইফেক্ট হয়ে গিয়েছিল। ও সারাক্ষণ কান ধরে থাকতো, ও যে কোনো সাউন্ড হলেই বলতো বম ফাটছে, বম ফাটছে, এরকম আর কি। প্রচণ্ড রকম আপনার গিয়ে ভীতির মধ্যে ছিলাম। সারা রাত ঘুমাইতাম না আমরা, 11 রাত ঘুমাইনি আমরা। এই পরিবারটি সহ দেশে ফিরেছে আটকা পড়া মোট 28 বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পাকিস্তান ও দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। আমরা চিন্তাও করিনি যে আমরা কখনো দেশে ফিরবো। মানে যে পরিস্থিতিতে ছিলাম মনে হচ্ছিল যে এখানেই মানে হয়তো আমরা মারা যাব। পুরা গ্লাসটা হচ্ছে আমাদের হোটেলে গ্লাসগুলো কাঁপতো, এত সাউন্ড। আর বাচ্চা দুইটা আমার খুব ভয় ছিল, সব সময় কান ধরে বসে থাকতো। ওরা এখন পর্যন্ত কোনো হর্নের সাউন্ড নিতে পারতেছে না, মানে কিছু একটা সাউন্ড হলেই বলে যে বম মারতেছে। তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা স্বজনরা ভিড় করেন বিমানবন্দরে। নির্বিঘ্নে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেন তারা। আমার ভাইকে বাঁচাও, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে এবং নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকর। আর বাংলাদেশ গভর্নমেন্ট এবং পাকিস্তান গভর্নমেন্ট এরা যথেষ্ট চেষ্টা করছে। তেহরানে এম্বাসি, বাংলাদেশ এম্বাসি, পররাষ্ট্র মন্ত্রণালয়, সবাইকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। 13 জুন ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু হলে দেশে ফেরার জন্য নিবন্ধন করেন শতাধিক বাংলাদেশি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে থাকছে
চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধে স্কুলের প্রধান শিক্ষককে খুঁটির সাথে বেঁধে মারধরের অভিযোগ, 2 জন গ্রেপ্তার। সঞ্চয়পত্রে মুনাফা কমিয়েছে সরকার, সর্বোচ্চ সুদ হার 11.98, সর্বনিম্ন 9.72%, আজ থেকেই কার্যকর। রাজধানী কামরাঙ্গীর চরে মাদক ব্যবসা নিয়ে বিরোধ, খুনের বদলা নিতে রকিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ডিএমপির সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। কামরাঙ্গীর চর বেড়িমাত এলাকায় 23 জন রিকশা গ্যারেজের সামনে রকিকে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সহ পলাতক 2 বা 3 জন একত্রিত হয়ে ধারালো চাকু দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। আসামিরা একই পরিবারের সদস্যরা। এর আগে আজিজ হত্যা মামলায় নিহত রকির সম্পৃক্ততা সন্দেহ করছেন পুলিশ। মাদারীপুরের কালকিনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করা সহ হত্যাকাণ্ডে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে, আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে। তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা, আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। রাজধানী গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার 9 বছর আজ। এই হামলা সাধারণ মানুষের মনে এখনও গভীর দাগ কেটে আছে। এদিকে ভয়াবহ এই হামলা মামলায় 7 জঙ্গির ফাঁসির আদেশ কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে গত মাসে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান ক্যাফেতে ইফতারির পর সমাগম বাড়ে। রাত 9:45টার দিকে বিকট আওয়াজ শুনতে পান অতিথিরা। অস্ত্র নিয়ে চিৎকার করতে করতে রেস্টুরেন্টে ঢুকে পড়ে 5 যুবক। আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকেন অতিথি ও রেস্তোরাঁর কর্মীরা। ভয়াবহ জঙ্গি হামলায় হতবাক হয় পুরো জাতি। প্রায় 12 ঘন্টা পর অভিযান চালায় প্যারা কমান্ডোরা। এ সময় নিহত হয় 5 জঙ্গি, মারা যান 1 শেফও। রেস্তোরাঁর ভেতর দেখা মেলে নৃশংস দৃশ্য। মেঝেতে পড়ে থাকে অসংখ্য রক্তমাখা মরদেহ। হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনে। জঙ্গি সন্দেহে প্রায় 4000 সন্দেহভাজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। 2019 সালের 27 নভেম্বর 7 আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত। পরে 2023 সালে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় হাইকোর্ট। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের প্রতিপাদ্য নিয়ে 105তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষা চিরন্তন থেকে শিক্ষার্থীদের র্যালি বের হয়। পরে টিএসসিতে কেক কেটে এবং পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য। উপাচার্য বলেন, দেশের প্রতিটি ঐতিহাসিক সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 2024 সালে গণ-অভ্যুত্থান প্রতিটি পরিবর্তনের কেন্দ্রে ছিল এই বিশ্ববিদ্যালয়। একটি শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে বলে জানান উপাচার্য। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকটসহ যেসব সমস্যা রয়েছে সেগুলো দূর হবে এবং শিক্ষা ও গবেষণায় জোর দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা তাদের। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। শিক্ষা ব্যবস্থা, গবেষণা সকল ক্ষেত্রে যাতে বাংলাদেশ এগিয়ে যায়, এটা আমাদের আশা। বাংলাদেশের যত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা আদর্শ মডেল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে। জুলাইয়ের আন্দোলনের পরবর্তী অন্তপক্ষে এই জিনিসটা প্রত্যাশার জায়গাটা ছিল, এটা অনেক বেশি, যে শিক্ষা খাতে, গবেষণা খাতে বাজেট থাকবে অনেক বেশি। বৈষম্যহীন সমাজ গঠনে 3টি প্রধান এলাকা নির্ধারণ করেছি। আমাদের গবেষণার পরিসরকে আরো শক্তিশালী করা, আমাদের অ্যাডভোকেসি এবং একাডেমিক কর্মকাণ্ডের মাধ্যমে এই লক্ষ্যকে, বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা। যশোরে ছাদ ঢালাইয়ের সময় ভবন ধসে 2 প্রকৌশলী সহ 3 জনের মৃত্যু হয়েছে। দুপুরে শহরের করকে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নির্মাণাধীন ভবনটির প্রকৌশলী মিজানুর রহমান ও আজিজুল ইসলাম এবং ঠিকাদার নুরু। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের করকি সার্কিট হাউস পাড়ায় 9 তলা একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। সকাল 11:30টার দিকে ভবনটির 6 তলা নির্মাণাধীন বারান্দার অংশ ভেঙে পড়ে।
এ সময় সেখানে উপস্থিত 2 প্রকৌশলী ও ঠিকাদার গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, নিহতরা কুষ্টিয়া, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ওনারা উপরে উঠছিল আর আমরা পার্কিং এ ছিলাম, আমরা নাস্তা খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি 3-4 মিনিট পরে দেখি বিকট একটা শব্দ। এরপর আমরা ছুটে রাস্তায় গিয়ে দেখি ইঞ্জিনিয়ার সাহেব, 2 জন ইঞ্জিনিয়ার এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু, ওনারা পড়ে আছে। বিল্ডিং এ কাজ করতেছিল, মাথা থেকে ভেঙে ওরা পড়ে গেছে এই হিস্ট্রি পাই, এবং রোগীকে আমরা পাই যে মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, যার ফলে 3 জনকেই আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। চট্টগ্রামের সাতকানিয়া একটি স্কুলে প্রধান শিক্ষককে খুঁটির সাথে বেঁধে মারধরের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলা সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কেউচিয়া এলাকার আব্দুল হান্নান ও আবু বক্কর। তারা 2 ভাই। এদের মধ্যে হান্নান সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের নাজির হিসাবে কর্মরত। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার কেউচিয়া ইউনিয়নের দস্তিদার বাজারে শিক্ষক আব্দুর রহমানকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। আব্দুর রহমান বান্দরবানের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মারধরের ঘটনায় শিক্ষকের স্ত্রী রোকসানা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। ইতিমধ্যে 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রধান শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার প্রায় 0.5% কমিয়েছে সরকার। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফা 11.98%, আগে যা ছিল 12.55%। অন্যদিকে সর্বনিম্ন সুদ হার হবে 9.72%। প্রজ্ঞাপনে দেখা যায়, কম বিনিয়োগের ক্ষেত্রে সুদ হার তুলনামূলকভাবে বেশি। 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে একটি হার এবং তার বেশি বিনিয়োগে অন্য সুদ হার কার্যকর হবে। তবে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, US ডলার প্রিমিয়াম বন্ড, US ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাবের মুনাফার হারে কোনো পরিবর্তন আনা হয়নি। সঞ্চয়পত্রে সরকারের ঋণ কমে যাওয়া এবং রাজস্ব আদায়ে গতি না থাকায় ব্যাংক ব্যবস্থা থেকে 78,483 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, যা লক্ষ্যমাত্রার চেয়ে 20,000 কোটি টাকা কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 29 জুন পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণ স্থিতি 5,52,973 কোটি টাকা। গত বছরের জুন পর্যন্ত ঋণ ছিল 4,74,490 কোটি টাকা। অর্থাৎ বিদায়ী অর্থ বছরে ব্যাংক ব্যবস্থায় সরকারের নিট ঋণ বেড়েছে 78,483 কোটি টাকা। গত বছরের সংশোধিত বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা 99,000 কোটি টাকা করা হলেও অর্থ বছর শেষে তা লক্ষ্যমাত্রার চেয়ে 20,517 কোটি টাকা কম। যদিও এই ঋণ 90,000 কোটি টাকার মধ্যে রাখার ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এদিকে চলতি অর্থ বছর ব্যাংক ব্যবস্থা থেকে 1,04,000 কোটি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার সব বাণিজ্যিক ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে সংস্থাটি। চিঠিতে বলা হয়, শওকত আলীর পাশাপাশি তার স্ত্রী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারিন, মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরিন এবং ছেলে জারান আলী চৌধুরীর নামে থাকা সব ব্যাংক হিসাব 30 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এসব ব্যক্তি এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত যে কোনো হিসাবের তথ্য, হিসাব খোলার ফর্ম, লেনদেন বিবরণী ও KYC ডকুমেন্ট 2 জুলাইয়ের মধ্যে BFIU-তে পাঠাতে হবে। নানা সংকটের মধ্যে শেষ হলো বিদায়ী অর্থ বছর। তবে ভালো খবর, এ সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় $5 বিলিয়ন। দেশের ইতিহাসে প্রথমবার এক বছরে প্রবাসী আয় ছাড়ালো $30 বিলিয়ন। সেই সঙ্গে মুদ্রা বিনিময় হারসহ কয়েকটি সূচক ইতিবাচক ধারায় ফিরেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে চড়া মূল্যস্ফীতি, নিম্নমুখী বিনিয়োগ ও কর্মসংস্থানকে নতুন অর্থ বছরের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। 2024-25 অর্থবছর শুরুর 5 সপ্তাহের মধ্যে অভ্যুত্থান পরবর্তী সরকার দায়িত্ব নেয়। গবেষকরা বলছেন, সে সময় দেশের অর্থনীতিতে ছিল চড়া মূল্যস্ফীতি, নিম্নমুখী ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
তাদের মতে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থির বিনিময় হার, চলতি হিসাব, বাণিজ্য ঘাটতি, খেলাপি ঋণ পরিস্থিতিও ছিল নেতিবাচক অবস্থানে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে অর্থনীতির বিভিন্ন খাতে ভঙ্গুর পরিস্থিতি পায় উত্তরাধিকার সূত্রেই। অর্থ বছর এবং অন্তর্বর্তীকালীন সরকার দুইটাই শুরু হয়েছে খারাপ অর্থনীতির ধারাবাহিকতায়, মানে ইনহেরিট করা। সেখানে যদি জুলাইয়ের 1 তারিখ গত বছরের কথা চিন্তা করেন, ইনফ্লেশন কন্টিনিউয়াস বাড়ছে, রিজার্ভ কন্টিনিউয়াস পড়ছে। আর্থিক খাতে যে ধরনের একটা তলানি পরিস্থিতি ছিল সেই জায়গা থেকে এক ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল। রিজার্ভ যেভাবে পতন হচ্ছিল সেখান থেকে এটাকে থেমে যাওয়া, ডলারের বিপরীতে টাকার মূল্যমান নির্ধারণের ক্ষেত্রে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে এবং সেগুলোর ক্ষেত্রে ইতিবাচক ফল লাভ, ব্যাংকিং খাতের ক্ষেত্রে বোর্ডগুলোতে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড আনা। 11 মাসে প্রবাসী আয়, রিজার্ভ, রপ্তানি আয় সহ অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতির স্পষ্ট ছাপ দেখছেন অর্থনীতিবিদরা। তবে মূল্যস্ফীতি, বিনিয়োগ, কর্মসংস্থানে আরও পদক্ষেপ দরকার বলে মনে করেন তারা। তাদের মতে রাজস্ব আয় বাড়ানোর মতো বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। পলিটিক্যাল আনসার্টেনটি ফেব্রুয়ারি মার্চ থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ছিল, আবার এই বছরের ইলেকশন হবে নাকি হবে না, কবে হবে। তো তা সত্ত্বেও এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি আছে, এটা আমি মনে করি আরেকটা টার্ন অ্যারাউন্ড। আর ইনফ্লেশন সেই জায়গাটায় এখনও আমাদের ভালো সাফল্য নেই। সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব ফাঁকি হয়, রাজস্ব এড়িয়ে যায়, কর ফাঁকি দেওয়া হয়। এই জায়গাগুলোকে সরকার খুব অল্প চেষ্টাতেও আসলে এগুলোকে উত্তরণ করা সম্ভব। সেই চেষ্টাগুলো সরকারের দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমরা মনে করি। খুব উচ্চ বিনিয়োগ এই আগামী অর্থবছরে আসবে বলে মনে হয় না। তবে দেশে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনতে প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানেও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।